কিন্তু বাস্তবতা হলো যে যখন গালফ ওয়ার হলো 91-তে, তখন সিনিয়র বুশ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তার একটা ফেমাস উক্তি আছে যে আইদার ইউ আর ইন ফেভার অফ ইউএসএ অর ইউ আর এগেনস্ট দ্য ইউএসএ, দ্যার ইজ নাথিং কল্ড নিউট্রাল। বাংলাদেশের ক্ষেত্রে এখন হয় আমেরিকার পক্ষে থাকতে হবে, নাহলে আমেরিকার বিপক্ষে যেতে হবে। নিউট্রাল থাকার আসলে কোনো সুযোগ নাই। এবং এই সুযোগ যিনি খুঁজবেন তিনি মসনদে থাকতে পারবেন না, বাংলার মসনদে তার ঠাঁই হবে না, যে কোনোভাবেই হোক। বাংলার সালতানাতে থাকতে পারবে না, তাকে বাংলাদেশের ক্ষমতার থেকে তাকে যেভাবে হোক সরতে হবে, সোজা কথা। এটার মধ্যে আর কোনো ইন বিটুইন বাট ইফ কোনো কিছু রাখা যাবে না, এটা একেবারে সুস্পষ্টভাবে এটা আমাদের বুঝতে হবে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো যে বাংলাদেশ, আমরা যেটা বলেছি যে অবস্থানগতভাবে বাংলাদেশের একটা শক্তিও আছে, আবার একটা দুর্বলতাও আছে। যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে অনেক বড়, আবার যেই ভৌগোলিক যে সীমাটা সেটা আবার ছোট। আবার এখানে আছে আবার চারিদিক থেকে একটা ভারত বেষ্টিত দেশ, আবার এদিক দিয়ে আছে মায়ানমার থেকে আমরা অলরেডি একটা প্রবলেমের মধ্যে রোহিঙ্গাদের নিয়ে অলরেডি জড়িয়ে আছি, আবার এদিকে সমুদ্র আছে। আপনি দেখেন এই যে পাকিস্তান যে বললো যে পাকিস্তান পরবর্তী টার্গেট হবে, এই পাকিস্তানে কিন্তু চীনের একটা পোর্ট অলরেডি আছে তাদের যে বেলুচিস্তানে, এই চীন আবার মায়ানমারেও পোর্ট করেছে। সুতরাং এই একদিকে হচ্ছে যে ইউএসএ চেষ্টা করবে যেটা, সেটা হলো যে কোনোভাবেই হোক এই চীনের ডমিনেন্সটা, এই পাকিস্তানের ডমিনেন্সের জন্যই কিন্তু চীন এত ইনভেস্টমেন্ট করে ওখানে পোর্ট করেছে, এবং তাদের একটা কোম্পানি সেখানে অপারেশনের জন্য অলরেডি সেখানে দিয়ে দিয়েছে, এবং সেটা নিরাপত্তার জন্য চীন অল আউট যাবে ওই জায়গাতে। তারপরে আপনি দেখেন এখানে আবার মায়ানমার করেছে এবং শ্রীলঙ্কাতে করেছে, এইভাবে একটা বেল্ট তৈরি করেছে। বাংলাদেশ এখন মোটামুটি একটা চীনের আওতার, মানে চারিদিকে চীন প্রভাবিত একটা জায়গার মাঝখানে বাংলাদেশ চলে এসছে। আবার ঠিক একই সময়ে বাংলাদেশের যে সাম্প্রতিক যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে আমরা দেখেছি, যেটা যে আমরা ভারতের প্রতি আমাদের একটা ভীষণ বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, সে সম্পর্কটা ভেঙে গেছে। আবার ভারতের সাথে রাশিয়া ছিল, সেটাও ভেঙে গেছে। চীন অন্ধভাবে যখন আমাদের আগের সরকারকে সমর্থন দিয়েছিল, তাদেরকে নির্বাচনের পর কংগ্রেচুলেশন জানিয়েছিল, সেই চীনই কিন্তু আবার নতুন সরকার যখন এসছে তাদের সাথে আবার নতুন করে নতুন উদ্যোগে সম্পর্ক করার সৃষ্টি করেছে। এই যে ভাঙা গড়ার একটা পট পরিবর্তনের ভিতর দিয়ে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এর ভিতরে আসলে সবচেয়ে বেশি যেটা আমি বাংলাদেশের জন্য যেটা মনে করি, সেটা হলো একটা গণতান্ত্রিক সরকার দরকার এখানে, যারা বিশ্ব যে কোনো সমস্যা মোকাবেলার সময় বলতে পারবে, নির্বাচিত সরকার যারা বলতে পারবে যে আমি জনগণের কাছে দায়বদ্ধ, আমি জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমি ইচ্ছা করলেই আমি তোমাকে সমর্থন দিতে পারবো না, অথবা তোমার বিরুদ্ধে আমি যেতে পারবো না, আমার এখানে জনসমর্থন নিয়ে আমাকে এখানে থাকতে হবে, সুতরাং আমাকে আমার রাস্তায় থাকতে দাও, আমি এটা করবো। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে 3টা আরের উপরে: রেমিটেন্স, রেডিমেড গার্মেন্টস আর রিইম্বার্সমেন্ট। রেমিটেন্স আপনি এখন যখন চিন্তা করেন, জর্ডানে আমাদের কিন্তু প্রচুর গার্মেন্টস কর্মীরা আছে, আমাদের পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে আমাদের আছে। আমি 90-91-তে গালফ ওয়ারের সময় ছিলাম সৌদি আরবে, এই যে যখন কুয়েত দখল করলো ইরাক, এবং পরবর্তীতে আরও 6-12 বছর ছিলাম 2টা গালফ ওয়ারে। তেলের মূল্যের উপর কিন্তু পুরো অর্থনীতি নির্ভর করে এই মধ্যপ্রাচ্যের। তেলের দাম যখন পড়ে যায় তখন ওখানে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ হয়ে যায়। আবার যখন বেড়ে যায় এবং যুদ্ধ পরিস্থিতি হয়, তখন নিরাপত্তাহীনতার কারণে সেখানে আবার ইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যায়। সুতরাং তেলের দাম যখন বেড়ে যাবে, হয়তো তাদের টাকা বাড়বে, কিন্তু ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো বন্ধ হয়ে যাবে, কারণ ভয়ে শ্রমিকরা সেখানে যাবে না, বিভিন্ন দেশ শ্রমিক পাঠানো বন্ধ করে দেবে। আমাদের ক্ষেত্রে সেই পদক্ষেপটা নিতে হবে এক। আর আপনি রেমিটেন্সের বাইরে আপনি যদি বলেন যে রেডিমেড গার্মেন্টস, যখন জাহাজের মধ্যে আপনার তেলের মূল্য বেড়ে যাবে, জাহাজের এক্সপোর্ট প্রাইসটা বেড়ে যাবে, এবং সবচেয়ে বড় যেটা, যুদ্ধ একটা কস্টলি গেম। যখন যুদ্ধ পড়ে তখন কিন্তু আমেরিকার মতো শক্তিশালী দেশের মধ্যেও কিন্তু অর্থনীতিতে টান পড়ে যায়। ছোট্ট একটি প্রশ্ন আমরা করি, এই যুদ্ধকে প্রলং করতে পারে কিনা? অনেকে ধারণা করছে যে দীর্ঘমেয়াদী হতে পারে, যেহেতু ইরানের অসম্ভব যারা মারা গিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য ইরান হয়তো আরো প্রতিশোধ। আমার একটা স্টাডি হচ্ছে এরকম যে আমি যেটা মনে করি যে আমেরিকার ফোকাসটা আসলে এই মুহূর্তে মোর ইজ টুয়ার্ডস চায়না দেন দ্যাট অফ মিডল ইস্ট অর এই ধরনের যেই পেরিফেরিগুলো আছে। আমার মনে হয় এই যুদ্ধটা আমেরিকা চাবে খুব দ্রুত শেষ হয়ে, কারণ ওদের তো আসলে এখানে অর্জন করার খুব বেশি কিছু নাই। 22টা মিলিটারি বেজ অলরেডি সে ইরানের চারিদিকে বসিয়ে দিয়েছে। পাকিস্তানে যে সেনাবাহিনীটা আছে সেটা মানে বলা যায় যে পার্সের সেনাবাহিনী এটা, সুতরাং ইরানের চারিদিকে সে ঘিরে ফেলেছে। এখানে খুব বেশি কিছু দরকার নেই, খালি ওই আমেরিকার যেটা লিমিটেড
অর্থাৎ আপনি বলতে চাইছেন যে একটা যুদ্ধ প্রলং করবে না। এখানে করবে না, কারণ হচ্ছে যে তার ফোকাসটা এখন কিন্তু চায়নার দিকে দিতে হবে। ধন্যবাদ।